গল্পটি আমরা নিয়েছি মানুষ থাকলে ভূত থাকে বই থেকে। বইটির সত্য দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে সাধারণ মানুষের জীবন, সমাজের প্রান্তিক মানুষের বেদনা ও সংগ্রাম। তাঁর রচনাগুলির মধ্যে দেবদাস ও পরিণীতা আজও খুবই জনপ্রিয়। দ্য ভয়েস ব্যাংকের এই নতুন উদ্যোগে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তাঁর লেখা অন্যতম জনপ্রিয় এক ভিন্ন স্বাদের গল্প। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দূর ঘটত। কিন্তু সে দুর্দিনেও আমাদের এখানে একজন ছিলেন যার কোনো আপত্তি ছিল না। গোপাল খুঁড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জন কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওই যে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজোদ্দারে শ্মশানিত শাস্ত্রবাক্য মনে আছে তো? আগে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর যে পুণ্যকর্ম সংসারই নেই। আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। ঠিকাদারের কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলায় বিষণ্ণ মুখে খুঁড়ো এসে বললেন, বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ ৮টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারের কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না, এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলার আগে লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5 পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকুনি আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু। নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিল। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দরের চৌখাটে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে। তার কোনো কোনোটা লালুর পায়ে প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার জন্য কাঠ আসে। কি জানি সে কতক্ষণে পৌঁছবে। আধক্রোশ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি। তাদের আসতেই বা না জানি কত দেরি। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে
প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো থাকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতটা দূরে ঠাকুরবাড়ি আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারার শোঁ শোঁ শব্দ এলো কানে। আগাম ২-১০ ফোঁটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পর একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং শবদেহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, কিন্তু আমাদের ডোমের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটাটা ওই রকম, শীতে ঘর থেকে বেরোতে চান না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরলো না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, আর ভয় বাড়ি পালানো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম। যদি এতই ভয়, মজা ছুঁয়ে খাটে বসতে গেলি কেন? আমি হলে বজ্র ঘাট হলেও মজা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি শ্মশান ভূমি কিনা। শ্মশানে একা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মজা বুঝিয়েছি জানিস। এরপরে মণি আর কথা কইতে পারলে না, কারণ সত্যি খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরু বললে, আচ্ছা, মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে। ও খুড়ো, ফুলবে না তো? খুড়ো রাগ করে উঠলেন। তোর ভারী বুদ্ধি, যা করছিস কয়। কাঠ বহা প্রায় শেষ হয়ে এলো। নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে উঠে দাঁড়িয়ে বললে, খুড়ো, মরা যেন নড়ে উঠলো। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নয়। তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কোটাকার। আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে, না খুড়ো, গতি ভালো দেখছে না, আর সত্যি মরাটা যেন নড়ে উঠলো। খুড়ো এবার হা হা করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে 1000টার উপরে মজা পুজিয়েছে তাকে? নরু বললে, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না। অকস্মাৎ লেপ কথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপরে বসে ভয়ঙ্কর বিশ্রী খ্যানখানে গলায় চেঁচিয়ে উঠল, না 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 না, নরুকে না 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 না, গোপালকে খাবো। ওরে বাবারে! আমরা মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পেছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো গেছি ভো, ভূতে খেয়ে বেরিয়ে রাম 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 রাম। এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নরু, পালাস নে রে, ওরে আমি লালু, ফিরে আয় ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বলল,
সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়লাম। খুড়ো বললেন, বেশ করেছিলি বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে টান করোগে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করে দিলেন। বুঝলেন অত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করল না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন। না না, হবে না, ওর মা শুনতে পেলে আমার আর মুখ দেখবেন না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে। শেষ হলো আজকের গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু। গল্প পাঠে খুড়ো, লালু, মাস্টার এবং মনির চরিত্রে আমি তুহিন, নরুর চরিত্রে সৌম্যজিৎ দে। আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন, নিজের আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগলো। আবার আসবো নতুন এক গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ভয়েস ব্যাংক।